যে খবরটি সেটা হলো বাংলাদেশের বিরোধী দল এবং সরকারি দল আবার হার্ডলাইনে চলে যাচ্ছে, মুখোমুখি হচ্ছে। আজকে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষে 11 দলীয় জোটের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে বিএনপিকে ইশারা করে, বাংলাদেশ আর একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে তৃতীয় পক্ষের খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশে। বিএনপি সরকার একটা বড় ফাঁদে আটকে যাচ্ছে, অথবা জামাত বিএনপি কোনো ট্র্যাপে পড়ে গেছে বলে মনে হচ্ছে। 2 নম্বর খবর, ইরান মধ্যপ্রাচ্য থেকে কিংবা হরমুজ প্রণালী থেকে এবার আউট করে দিল আমেরিকাকে। অসাধারণ এক চালে আমেরিকাকে পুরো ব্যর্থ করে দিল ইরান। পাশাপাশি হুতিরা এবার জোরে সোরে আবারও সৌদি তেলের ট্যাঙ্কারে হামলা করেছে। বেশ কিছু খবর আজকের আলোচনায় রাখবো। প্রথমে আমি মধ্যপ্রাচ্যের খবরগুলো দিয়ে চলে যাব আপনাদের কাছে, অর্থাৎ বাংলাদেশের খবর প্রসঙ্গে। তো মধ্যপ্রাচ্যের প্রথম যে খবরটি দিতে চাচ্ছি, ইতিমধ্যে দুটো দেশের মধ্যে আলোচনা চলছে। সেই আলোচনার প্রধান বিষয়টি হলো হরমুজ প্রণালী কিভাবে চলবে, ইরান টাকা নেবে কি নেবে না। তো কিছু গণমাধ্যম কি বলছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এখানে মূল খেলাটা কি আমি একটু পরে বিস্তারিত বলবো। অসাধারণ একটা খেলা খেলছে ইরান, সেটার ইঙ্গিত দিয়ে গেলাম। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও প্রণালীটি নিয়ে আলোচনার অগ্রগতির কথা জানিয়েছিলেন। অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন যে আজ বা কালকের মধ্যে একটি চুক্তি হতে পারে। পাশাপাশি হুতিরা দাবি করেছে তারা উত্তর লোহিত সাগরে ওয়াফা নামের একটি সৌদি তেলের ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। আসেন এবার আপনাদের কয়েকটা খবরের বিশ্লেষণ আগে একটু তুলে ধরার চেষ্টা করি। আমেরিকার মূল কৌশলটা কি ছিল? আমেরিকা এখান থেকে ইরানকে হটিয়ে নিজেরা দায়িত্ব নেবে, নিয়ে এই অঞ্চল দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তারা কামাই করবে। ট্রাম্প সেই ঘোষণাটা দিয়েছিল যে এই অঞ্চলে আমেরিকা নিরাপত্তা দেবে সব জাহাজকে, বিনিময়ে প্রতিটি জাহাজ 20% টাকা বা টোল দিয়ে যাবে আমেরিকাকে। মানে ইরান কিন্তু এত চায় না, ইরান অনেক কম চেয়েছে। তো আমেরিকা এই অঞ্চলে ইরানের জলসীমায় এসে নিরাপত্তা দিয়ে তারা নিজেরা এটাকে দখল করার একটা পরিকল্পনা করেছিল। এখন কি হলো, তারা নেভাল ব্লকেট দিয়ে হরমুজ আটকাবার চেষ্টা করলো। ইরান সেই নেভাল ব্লকেটকে টার্গেট করে সিরিজ অ্যাটাক করে 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 দুর্বল করলো, মধ্যপ্রাচ্যে মেরে আমেরিকাকে তক্তা বানায় দিল। ওকে, আমেরিকার 80% প্যাট্রিয়ট মিসাইল শেষ হয়ে গেছে, থার্ড মিসাইল শেষ হয়ে গেছে, যে কারণে তারা মার খেয়ে কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতা যুদ্ধবিরতির প্রস্তাব আবার দিয়েছে, কারণ তাদের অস্ত্র ফুরিয়ে আসছে। এই সময়টিতে ইরান থামেনি, ইরান সারপ্রাইজ অ্যাটাকও করেছে। ইরান কি করলো, চালাকিটা ওমানের সাথে তারা একটা পরিকল্পনা করলো। মাঝখানে ওমান ইরানের পক্ষে ছিল, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের ঠাপ খেয়ে মানে চাপ খেয়ে ওমান ইরানের বিরুদ্ধে চলে যায়। এরপর ইরান ওমানের সিরিজ কয়েক দফা অ্যাটাক করে। কয়েক দফা অ্যাটাকের পর কি ঘটে, আবারও তো কয়েক দফা অ্যাটাকের পর ওমান সোজা হয়ে যায় ভয়ে। কারণ ওমান বুঝতে পারে যে আমেরিকার পক্ষে থাকলে ইরান তাদেরকে ছাড়বে না, ইরান তাদের কন্টিনিউ এভাবে হামলা করে বাকি আরবের মতো শেষ করে ফেলবে। এই ভয়টিতে ওমান আবার ইরানকে প্রস্তাব পাঠায় যে আমরা তোমার সাথে আলোচনা করতে চাই, তুমি আমাদেরকে আর ধোলাই টোলাই দিও না। ইরান কি করে, ওমানের কথা রাখে, ঠিক আছে তোমাকে আর ধোলাই দেব না, কুয়েত কাতার জর্দানের মতো তোমাকে আর মারবো না। কারণ যেহেতু ইরানের মিত্র বন্ধু ওমান, মাইরা মানে মাঝে মাঝে বড় ভাইরা ছোট ভাইদের মাইরা রাস্তা সঠিক রাস্তা চিনায় এরকম। তো ওমানের সাথে আলোচনা হয়, সেই ওমান বলে হরমুজের ঢোকা আর বের হওয়ার যে সিস্টেম, একটা কন্ট্রোল করবে ইরান, একটা কন্ট্রোল করবে ওমান, এবং দুই পক্ষ যে টোল আদায় করবে এটা ভাগাভাগি করে নেবে।
এই দুই পক্ষ যখন টোল আদায় করবে, এখানে কি আমেরিকা আছে? যখন আমেরিকা হরমুজ নিয়ে পোদ্দারি করতে আসছে, মাস্তানি করতে আসছে, বেশি ভাব দেখাইতে আসছে, ইরান ওমানকে ভাজে এনে এমন একটা চুক্তি করে ফেললো যে চুক্তির ফলে হরমুজে বা ওমান সাগরে আমেরিকার আর কোনো খানা নাই, আউট হয়ে গেছে পুরা। সেই চুক্তিটি ওমান এবং ইরানের মধ্যে হয়ে গেল। এটা কালকের এবং আজকের ব্রেকিং খবর। কালকে আমি খবরটা আপনাদের দিয়েছিলাম, আজকে আরেকটু আপডেট হলো। এখন ইরান বলছে আমেরিকাকে, তুমি কে? তুমি এই অঞ্চলে আমার সাথে আলোচনা করবা, কথা বলবা, চুক্তি করবা? তুমি কে? তুমি কি আমার স্টেক হোল্ডার? তুমি কি আমার প্রতিবেশী? তুমি কি আমার সাগরের অর্ধেক মালিক? না, তুমি 10,000 মাইল দূরে, ভাগো। তোমার এখানে কি কাজ? কোনো কাজ নাই, তুমি তো আসলে মাস্তানি করতে। তুমি যদি মাস্তানো, আমি মাস্তানের আব্বা। তো তুমি দেখছো না মধ্যপ্রাচ্যে তোমাকে মাইর আমি সোজা করছি, তুমি তো আমার দেশকে এটা করবা সেটা করবা বহুত হুমকি দিচ্ছ, আবার তুমি পা ধরে সিজ ফায়ার করছো। ওকে, এখন হরমুজ ওমান সাগরের যেই জাহাজ আসা যাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে, আমরা সমাধান করে ফেলছি নিজেরা। আমি আর ওমান সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যাওয়া এবং আসা আমার মধ্য দিয়ে, ওমানের মধ্য দিয়ে। আমরা পুরো দুটো দেশ এই প্রণালীটির ব্যবহারের যে পরিধি, সিস্টেম, নিয়ম কানুন পৃথিবীকে জানিয়ে দিয়েছে। এখন প্রথম 60 দিন আমরা কোনো পরিষেবা নেব না। এটার নিরাপত্তা সহ যে কাজগুলো এখন ওমান আর ইরান করবে, এটার জন্য খরচ যাবে, সেই পরিষেবাটা আমরা এখন 60 দিন নেব না। 60 দিন পর থেকে এই অঞ্চলে পরিষেবা গ্রহণ করা শুরু হবে, এবং যেই পরিষেবাটা আসবে এটা ইরান এবং ওমান নেবে। তুমি আমেরিকা চলে যাও। এখন আমেরিকা কি করবে? আমেরিকা একটা পুরো মাইন্ডটা চিপায় পড়ে গেছে, কারণ ওমান এবং ইরানের এই খেলায় আমেরিকার আর কোনো খানা নেই। বিষয়টা বোঝেননি? বিএনপি জামাত তারা যুক্তি করে নিল, সরকারি দল বিরোধী দল, যে এখন থেকে রাষ্ট্র পরিচালনায় আমরা এইভাবেই কাজগুলো করব। আওয়ামী লীগের আর খানা আছে? এই মুহূর্তে নাই। তো আমেরিকা আওয়ামী লীগ হয়ে ঢুকছিল, এখন যদি বিএনপি জামাত আন্ডারস্ট্যান্ডিং করে নেয়, ধরেন তারা করেই রাখছে মোটামুটি, আওয়ামী লীগের কোনো অবস্থা আছে, কোনো কথা আছে? আওয়ামী লীগ রাজনীতিতে কোনো বিষয়, ফ্যাক্টর এখন কিচ্ছু না। তো ইরান এমন একটি চাল দিল, ওমানকে নিয়ে আমেরিকা আউট হয়ে গেল, এই অঞ্চলে তাদের আর কোনো খানা থাকলো না। আসেন, এদিকে লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে এবার ইয়েমেনের হুতিরা। তারা জানিয়েছে ইয়ানবুর কাছে সৌদি ট্যাঙ্কার ওয়াফা আক্রান্ত হয়েছে, যার ফলে 22 জুলাই থেকে লক্ষ্যবস্তু হওয়া ট্যাঙ্কারের সংখ্যা বেড়ে 8 দাঁড়িয়েছে। অর্থাৎ সৌদির 8টি ট্যাঙ্কারে হুতিরা সফল অ্যাটাক চালিয়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী আজ দাবি করেছে তারা ইয়ানবু উপকূলের কাছে উত্তর লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কার ওয়াফাকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দিয়ে এক বিবৃতিতে বলেছেন যে ক্ষেপণাস্ত্রগুলো ট্যাঙ্কারটিতে সঠিকভাবে আঘাত হেনেছে। তিনি বলেন, এই হামলাটি ছিল সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির তথাকথিত সামুদ্রিক অবরোধ ও অবরোধের বদলে অবরোধ কৌশলের অংশ। ইয়াহিয়া সারি বলেন, এই হামলার ফলে 22 জুলাই অবরোধ শুরু হওয়ার পর থেকে গোষ্ঠীটির লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সৌদির তেল ট্যাঙ্কারের সংখ্যা দাঁড়ালো 8-এ। বুঝতে পারছেন? তিনি আরো বলেন যে 29টি সৌদি তেল ট্যাঙ্কারকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে যেতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, বাব-আল মান্দাব প্রণালী থেকে গোষ্ঠীটি তথাকথিত অবরোধ আরোপে সফল হওয়ার পর তাদের তেল ট্যাঙ্কারগুলোকে উত্তর লোহিত সাগরের দিকে ঘুরিয়ে দিয়েছে। এবং তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন, দলটি বিদ্রোহী হুতিরা সামুদ্রিক প্রবেশ পথ বন্ধ করতে এবং সৌদির তেল ট্যাঙ্কারগুলো চলাচল আটকাতে উত্তর লোহিত সাগরে হামলা অব্যাহত রাখবে এবং আরো তীব্র করবে। এখন পর্যন্ত সৌদির পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। আপনারা মোটামুটি আজকের মধ্যপ্রাচ্যের ব্রেকিং সংবাদগুলো পেয়ে গেছেন। এখনো হুতিরা ধোলাই খাচ্ছে, হুতিদের হাতে ধোলাই খাচ্ছে সৌদি আরব। পাশাপাশি আমেরিকা ইরানের কাছে তার বড় একটা পরাজয় ঘটে গেছে। আরো অনেকগুলো খবর ছিল, রাতে দেব। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। আপনাদের প্রথমে একটু বিরক্ত করে ফেলছিলাম না, সিস্টেমে একটু প্রবলেম হওয়ার কারণে। আজকে বাইতুল মুকাররমের
উত্তর গেটে বোধ হয়, জুলাইয়ের দ্বিতীয় বর্ষ পালন করছে 11 দলীয় জোট। সেই 11 দলীয় জোটের প্রোগ্রামে মোটামুটি 11 দলের সব নেতারা আসছেন। জামাতের আমির ডক্টর শফিক, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, মামুনুল হক সহ সব পক্ষে বক্তব্য আসে। এর মধ্যে আমার 3 জনের বক্তব্য খুব অ্যাগ্রেসিভ লেগেছে, মামুনুল হক এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। আর জামাতের আমিরের বক্তব্যটি খুব কৌশলী, অ্যাগ্রেসিভ এবং থ্রেট, 3টি মনে হয়েছে আমার। তিনি বলছেন, ডক্টর শফিক বলছেন যে আপনারা কার ইশারা, তারেক রহমানকে বলছেন যে আপনারা কার ইশারায় জাতিকে দেয়া ওয়াদা ভঙ্গ করছেন। অর্থাৎ তিনি বলছেন যে একজন মায়ের দুটো যমজ সন্তান, একই চেহারা, একই দিন হয়েছে, সব এক, কিন্তু মা একজনকে কখনো দুধ দেয় না, মা দুজনকে দুধ দেয়। একই সঙ্গে ভোট হয়েছে, একই সাথে সিল হয়েছে, আপনি সংসদে বসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দেশ চালাচ্ছেন, সরকারে বসছেন, কিন্তু একই সঙ্গে 70% মানুষের যে ভোট পড়েছে গণভোটের পক্ষে, সেটাকে আপনি অবজ্ঞা করছেন, সেটাকে মানছেন না। এভাবে চলবে না। আপনি কার কাছে, তারেক রহমানকে বলছেন, আপনি কার কাছে দাসখত দিয়ে গণভোটের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এটা জাতি জানতে চায়। আরো অনেক কথা তিনি বলেছেন। পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কোরআনের একটি আয়াত তারপর বলছেন যে তারেক রহমানের কাছে ভালো কিছু পাওয়া যাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, তিনিও বেশ অ্যাগ্রেসিভ বক্তব্যগুলো দিয়েছেন, আমার কাছে তাই মনে হয়েছে। এবং তিনি আরো বলেছেন যে জুলাই বিপ্লবীরা ঘরে ফিরে যায়নি, জুলাইয়ের জন্য 2000 রক্ত দিয়েছে বা 1400 রক্ত দিয়েছে, প্রয়োজনে আরো রক্ত দেবে, 2800 রক্ত দেবে, কিন্তু তারেক রহমান তাকে ক্ষমতা থেকে সরানো হবে, এরকম হুমকিও তারা দিয়েছে। এবং তিনি এটিও বলেছেন যে তিনি ব্যর্থ হয়ে গেছেন, এখন তিনি তার ঠিকানায় চলে যাবেন, মানে লন্ডনেরটা তিনি লন্ডনে চলে যাবেন, এরকম অনেকগুলো কথা বলেছেন। এটাকে আমি এখন খুব গুরুত্ব দিচ্ছি না। মামুনুল হকও খুব অ্যাগ্রেসিভ বক্তব্য দিয়েছেন গণভোটের রায় বাস্তবায়নের বিষয়। এখন একটি বিষয় নতুন করে আসছে যে হঠাৎ করে দুটো দল কেন এত মারমুখী অবস্থানে চলে গেল। কয়েকটি সূত্র দাবি করছে যে রাজনীতিতে কিছু কঠিন বাস্তবতাকে সামনে হাজির করার জন্য মূলত তৃতীয় পক্ষ স্বগোত্রীয়দের মধ্যে বা জুলাইয়ের অংশীজনদের মধ্যে একটা বড় প্ল্যান কাজ, মানে বাস্তবায়নে কাজ করছে। আমরা জানি যে বিএনপির সাথে প্রায় 20-25 বছরের সম্পর্ক হলো জামাতের বা বাকি যারা আছে জোটে তাদের। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে হঠাৎ করে তারা নির্বাচিত হওয়ার পর এখন দেশটা চলবে ভালোভাবে, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো গ্রুপের মধ্যে হঠাৎ করে লেগে গেছে বড় কেওয়াজ, এবং এই কেওয়াজের ফলে তৃতীয় পক্ষ তাদের পরিকল্পনা বা ষড়যন্ত্র বাস্তবায়নের দুর্দান্ত পদক্ষেপ নিয়ে এখন এগুচ্ছে, মানে তারা সফল। দর্শক, আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাই, আপনারা অনেকে ভিডিও দেখাতে বলেন, দেখেন তো এই দৃশ্যগুলো কি আপনারা সাপোর্ট করেন কিনা। মানে 24-এর বিজয়ের পর একটা নতুন বাংলাদেশে এই ভিডিওগুলোকে কারা কারা সাপোর্ট করেন আমাকে একটু বলবেন। দেখেন, আলিয়া মাদ্রাসাকে ভাঙচুর করছে, এরা কারা আসে? একটা প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা, দেখেন দিন প্রতিষ্ঠার শিক্ষা দেওয়া হয়, এরা কারা আপনারা বলেন? আমি তাদের নাম বলবো, আপনারাই বলেন এরা কারা হতে পারে? এগুলো কিসের লক্ষ্য? একটা মাদ্রাসা, আমাকে বলেন একটা দিনী প্রতিষ্ঠানে এইভাবে হামলা কারা করতে পারে? এই চেহারাগুলো দেখে কাদের মনে হচ্ছে এই টোকাইগুলো কোত্থেকে আসছে বলে ধারণা করছেন, এবং এই রাষ্ট্রকে তারা কোথায় নিতে চাচ্ছে? আপনারা ফুটেজগুলো দেখেছেন, মোটামুটি বুঝতে পেরেছেন। আমি আরেকটা ফুটেজ আপনাদের দেখাতে চাই যে এগুলো আসলে দেশকে কোথায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের অংশ হতে পারে, আমার মাথায় আসলে কাজ করছে না।
যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি বা আমাদের সামনের দিনগুলো কত ভয়ঙ্কর হতে পারে। আসেন আমরা দেখছি রবিউল ইসলাম নয়ন তিনি ওই বাইনচোতরা বলে হাতের পাইপ দিয়ে তার সহগোত্রীয়দের তাদের দলের লোকদেরকে পিটাচ্ছে, তোরা পিছনে যাচ্ছে, সে আয় সামনে আয়, ছাত্র শিবির পিটিয়ে আসে মুখে গালিগালাজ করে এবং দেখেন ধাক্কা ধাক্কা মেরে নিজের লোকদেরকে নিচে ফেলে দিচ্ছে। দেখেন আমার একটা প্রশ্ন, রবিউল ইসলাম নয়ন হেলমেট পরে তিনি কি বিএনপির মধ্যে ছাত্রলীগের হেলমেট ইমেজটাকে ঢোকাতে চাইলেন? নয়নের এই পারফরমেন্স বিএনপির 1 ইঞ্চি লাভ হলো কিনা কমেন্ট করবেন। যে দলেরই ভাইরা হন আপনারা কমেন্ট করেন, বলেন তো। ছাত্রলীগ যে দৃশ্যায়নে, ছাত্রলীগ যে চেহারা দেখিয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে এবং ছাত্রলীগদের দেশ ছাড়া করতে যে জাতির পুরো জাতি এক হয়ে গেছে, সেই পোশাক পরে, সেই চেহারায়, সেই রূপে, সেই অ্যাক্টিভিস্ট মানে কি বলবো, সেই চরিত্রগুলোকে ধারণ করে হঠাৎ যুবদল ছাত্রদল মাঠে নামলো। এটা কি বিএনপির জন্য লাভের, কল্যাণের, মঙ্গলের? এই কথাগুলো বললে এখন বিএনপির 3 নম্বর কাতারের মূর্খ গণ্ড ছাগল পাগলগুলো বলবে আপনি তো বিএনপির বিরুদ্ধে বলছেন। না, বিএনপির পক্ষে বলছে। গর্ধব, তোর মস্তিষ্কে যদি মাল থাকে, গোবর না থেকে, তুই বুঝবি। আওয়ামী লীগ যা করে পচে গেছে, আওয়ামী লীগ যা করে দেশ ছাড়া হয়েছে, সেই কাজগুলো যদি বিএনপি করে, এটা বিএনপির জন্য লাভের। যারা ক্ষমতায় আছে, যারা এখন শান্তি মানে একটা বিরাজ করবে, সুশাসন তৈরি করবে, মানুষের মধ্যে আস্থা তৈরি করবে এবং তারা 5 বছর পর আরো 5 বছর, তারপর আরো 5 বছর, এইভাবে একটা লং টাইম ক্ষমতা থাকবে, সেই দলটা যদি 5 মাসের মধ্যে এই পরিস্থিতি তৈরি করে, মানুষের আস্থা কোথায় যাবে? বাংলাদেশের মিডিয়া কি বলে এখন মানুষ আর ধর্তব্যে নেয় না, গোনেই না। প্রতিটা বিষয় সোশ্যাল মিডিয়ায় চলে আসে। নয়ন কি গালি দিল, কি করলো, কোন ভাষায় করলো, কোথায় মারলো, কি করলো, এভরিথিং সোশ্যাল মিডিয়া আসেনি। এখন বিএনপি যদি মনে করে যে তাদের দৈনিক দিনকাল, যে পত্রিকাটি 1 কপি বিক্রি হয় না, এটা দিয়ে তারা দেশ স্বাধীন করে ফেলবে, বা তারা তাদের শক্তি দেখিয়ে 71 টিভি, 72 টিভি, 74 টিভি, 76 টিভি, 52 টিভি, 47 টিভি দিয়ে দেশ কন্ট্রোল করবে, ইম্পসিবল। বাংলাদেশের সব টেলিভিশন বন্ধ হয়ে গিয়েছিল হাসিনা পতনের সময়, কোন টিভির উপর নির্ভর করে দেশ স্বাধীন হয়নি। বাংলাদেশের মানুষ ইন্টারনেট বন্ধের পর থেমে থাকেনি। বিষয়টা হলো সোশ্যাল মিডিয়ার যুগে টিভি তো দেখেন, আমি তো কয়েক মাস টিভি দেখি না। বিশ্বকাপ খেলা যেদিন আমার পছন্দের দল খেলে সেদিন একটু টিভি দেখছি, জীবনে বহুদিন পর। যে মানুষ 25-26 বছর টেলিভিশনে চাকরি করছে, সেটাই মানুষ আমি টিভি দেখি না। তো বাকি মানুষ টিভি দেখে এই সোশ্যাল মিডিয়ার যুগে। তো টিভি টক শো, টিভির সংবাদ কেউ দেখে? তো টিভি আলাদাকে প্রচুর বিজ্ঞাপন দিয়ে, টাকা দিয়ে কিনে ফেলতে পারবে। টিভি কোনো ভূমিকা রাখে না, কারণ শেখ হাসিনা এই টেলিভিশনগুলো সব কিনে ফেলছিল। এই টেলিভিশনগুলো ছাত্র আন্দোলন বন্ধ করতে পারেনি। সব টেলিভিশন ছাত্রদের বিপক্ষে ন্যারেটিভ তৈরি করছে, হাসিনার পক্ষে ন্যারেটিভ তৈরি করছে, কিন্তু মানুষ রাস্তায় নেমে হাসিনাকে বিদায় করেছে। তার মানে এই মিডিয়ার কোনো ভ্যালু নেই বাংলাদেশে, মানে না মানে। কারণ বাংলাদেশের মানুষ জানে মিডিয়া করাপ্টেড হয়ে গেছে, মিডিয়া 2 নম্বর হয়ে গেছে, ক্ষমতাসীনদের পক্ষের মিডিয়া হয়ে গেছে। সো এই মিডিয়ার কোনো ভ্যালু বাংলাদেশে নাই। আসেন, এই দৃশ্যগুলো কি প্রমাণ করে? নয়ন বিএনপিকে ডোবালো হেলমেটটা পরে। যে ছাত্রলীগ হেলমেট লীগ ছিল, এখন হেলমেট দল বানালো না নয়ন? যেই 15 বছর ধরে আমরা যাদেরকে হেলমেট লীগ, চাপাতে লীগ, এই লীগ সেই লীগ বলছি, দেখেন শেষ পর্যন্ত বিএনপিকে কারা ডোবাচ্ছে। এই পেশি শক্তির রাজনীতি 26 এসে চলবে। আমার খুব দুঃখ লাগে, এই দলটা এত নির্যাতিত, এত সাফার করা, আর এই দলটার মধ্যে এই আগাছাগুলো, সন্ত্রাসীগুলো এবং বিবেক বুদ্ধিহীন গর্ধব মাথার পলিটিশিয়ানগুলো নিজেকে জাহির করার জন্য, নিজের একটা পদের জন্য এরা এই কাজগুলো করে দলটাকে পচাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন, তাদের কথা শোনেন। ঘরের গৃহিণীরা কি বলে, বাচ্চারা কি বলে, স্কুল ছাত্ররা কি বলে, যারা পলিটিক্স করে না, বিএনপিকে ছিছি করতেছে। আমি খুব বিনয়ের সাথে বলবো, এইসব নয়নদের দল থেকে বহিষ্কার করেন। এরা দলের জন্য সম্পদ নয়, বোঝা। এরা নিজের আখের গোছাতে এগুলো করে। মাঝখান থেকে দল মাসুল দেয়। ছাত্রলীগ মাঠে নামার পর আন্দোলন জোরালো হয়েছে না, মনে আছে? 24শে জুলাইয়ের কথা বলছি। আপনি যখন পেটোয়া বাহিনী নামাবেন, আপনি যখন সন্ত্রাসী বাহিনী নামাবেন, আন্দোলন তীব্র হবে।
এই দেশ এখন পর্যন্ত তারেক রহমানের কন্ট্রোলে আছে, কারণ বিরোধী দল তারেক রহমানকে হটানোর আন্দোলনের নামে নেই। কিন্তু আজকে জুলাই দ্বিতীয় বর্ষে তারা যে বক্তব্যগুলো দিয়েছে, খুব ভয়ঙ্কর বক্তব্য দিয়েছে। তার মানে তারা বলছে যে আমরা তারেক রহমানকে ছাড় দেবো না, তার পতনে এখন আমরা মাঠে নামবো। এই ঘোষণার মানে কি? তারেক রহমানকে জানেন না? তিনি 212, 15, 20 যতগুলি আসন পেয়েছেন, কিভাবে পেয়েছেন, কিভাবে জামাতের আসন কেটে এখানে যুক্ত করা হয়েছে, এস্টাবলিশমেন্ট কি করছে, এটা কে জানে না? আমি মিডিয়া কর্মী, আমি জানি, আমার জনগণ জানে, কে জানে না? আমার মনে হচ্ছে হিসাবে আমরা ভুল করছি। তৃতীয় পক্ষ যেভাবে খেলতে চাচ্ছে, বিএনপি জামাত সেই ফাঁদে পড়ে গেছে। তাহলে দায়িত্ব কার বেশি, জামাতে না বিএনপির? অবশ্যই বিএনপি। তারা সরকারে আছে। জগন্নাথে, রোকেয়ায়, ঢাকা আলিয়ায়, ঢাকা কলেজে যা ঘটছে, আগামীতে আরো কয়েকটা জায়গায় ঘটবে। মনে রাখবেন, এই সরকার এভাবে চলতে থাকলে আগামী কয়েক মাসের মধ্যে বড় রকম বিপদে পড়ে যাবে। যে বিপদ থেকে সরকারকে রক্ষা কেউ পাবে না, কারণ নেপথ্যে যারা খেলছে তারা এটাই চায়। সো আমি চাই জুলাইয়ের অংশীজনরা এক হয়ে যান। গত 20-25 বছর বিএনপি জামাত যেভাবে আপন ভাইয়ের মতো ছিলেন, বুকের সাথে বুক লাগিয়ে হাত ধরে একসাথে রক্ত দিয়েছেন, একসাথে মার খেয়েছেন, একসাথে বৃষ্টিতে ভিজেছেন, একসাথে জেল খেটেছেন, এই একসাথে আমার দেশটা করেন, আবার একসাথে দেশটা করেন। দেশটা আপনারা গড়তে পারলে জনগণ চয়েস করে নিবে। আপনাদের টেলিভিশন টক শোতে রাশেদের বক্তব্য কেউ শোনে না, নুরুল হকের বক্তব্য কেউ শোনে না, শাহেদ আলমের বক্তব্য কেউ শোনে না, ডক্টর জাহিদের বক্তব্য কেউ শোনে না। জনগণ চোখে দেখে, এখন বক্তব্য শোনে না। আমি আবারও বলছি, আপনাদের এই ন্যারেটিভ, আমি মাসুম মাহবুব, আপনাদের যত কথা বলি, যদি প্রমাণ না থাকে, আপনারা না দেখেন, আমার কথা বিশ্বাস করবেন? আমি তো আউলিয়া না। সো জনগণকে চোখে দেখার মতো ভালো কিছু করেন। যুবদল, ছাত্রদলকে ছাত্রলীগ, যুবলীগ হওয়া থেকে রক্ষা করেন। এই দলটা আমাদের ভালোবাসার। এই দলটাকে এভাবে শেষ করবেন না। দেশটাকে রক্ষা করতে হলে নিজেরা, জুলাই অংশীজনরা মিলে সিদ্ধান্ত নেন, গণভোটের রায় মেনে নেন। এটার জন্য অনেক বড় মাসুল দিতে হতে পারে, কারণ বিএনপি আবার বিরোধী শিবিরে গেলে এই গণভোটের রায়গুলো বিএনপির প্রধান দাবি হবে। সরকারে বসলে বিএনপি কেন আওয়ামী লীগের আচরণ তাহলে করবে? যে দাবি বিএনপি এখন মানছে না, সেই দাবি তো আওয়ামী লীগও মানেনি। এখন আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, আওয়ামী লীগ এই দাবিগুলো সব মানবে, কারণ তারা এখন বিরোধী শিবিরে বা ক্ষমতায় নেই। এখন বিএনপি একটাও মানতে রাজি না। বিএনপি ক্ষমতা হারাক, বিএনপি বলবে, আবার মিছিল করবে, গণভোটের রায় বাস্তবায়ন করো। যারা নিজেরা বাস্তবায়ন করেনি ক্ষমতা, তারা বিরোধী চেয়ারে গেলে করবে। ঠিক তত্ত্বাবধায়ক ইস্যুতে এই বিএনপি তত্ত্বাবধায়ক ইস্যু মানতে রাজি হয়নি। সেই বিএনপি তত্ত্বাবধায়ক ইস্যুর জন্য গত 15 বছর আন্দোলন করেছে, হাসিনা আর মানে নাই। এই দুটো দল ক্ষমতায় বসলে দাবি একটা করে, বিরোধী দলের দাবি একটা করে। এরা জনগণের দাবি নিয়ে এরা ক্ষমতাকে স্থায়ী করার জন্য দাবি করে। এই দাবিগুলো জনগণের সাথে সম্পৃক্ত থাকে না, এবং মানুষ এদেরকে প্রতারক বা বেঈমান বা মির্জাফর হিসাবে চেনে। সো কালকে বিএনপিকে বিরোধী শিবিরে যেতে হবে, এটা মাথায় রেখে দাবিগুলো এখন বাস্তবায়ন করা উচিত। চিরস্থায়ী তো না কারো ক্ষমতা। আমি আবারও বলবো, তৃতীয় পক্ষকে, আমাদের শত্রুকে, দিল্লিকে, আমাদের এজেন্সি, কারো ফাঁদে পড়বেন না। রাষ্ট্রকে 5 মাসে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। এখান থেকে সবাই সম্মিলিতভাবে দেশটাকে রক্ষা করেন। আল্লাহ হাফেজ।